নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর এই মুহূর্তে আরও এক আলোচনার পর্ব নিয়ে আমি দিশা হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার দুই দলীয় প্রতিনিধি। আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার ঠিক বাঁ দিকেই রয়েছেন তৃণমূল সদস্য কুশল প্রামাণিক এবং আমার ডান দিকে রয়েছেন এসইউসিআই সদস্য শ্যামল দত্ত। আজ এই দুজনের সঙ্গে আমরা একেবারেই হাড্ডাহাড্ডি আলোচনার মাধ্যমে আজকের গোটা দিনের এই ভোট গ্রহণ পর্বে কি হয়েছে কি না হয়েছে, কেন হয়েছে, সেই সমস্ত বিষয়ে বিস্তর আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে আরও একবার অবগত করিয়ে যে আজ সারা দিনের টপ হেডলাইনের সাথে। আর এই মুহূর্তে সর্বশেষ আপডেট, মালদায় কংগ্রেসের ভোটারদের ভোটদানে বাধা, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রানীনগরে তৃণমূল কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা, এই অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। চাকরি চোরদের বিরুদ্ধে একটিও ভোট নয়, হরিশ্চন্দ্রপুরে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ভোটারদের। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত 10, ঘটনায় শোরগোল ইংরেজ বাজারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অবৈধ জমায়েতের অপরাধে আটক 1। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ, আহত তৃণমূল এজেন্ট সহ 3 তৃণমূল কর্মী, ঘটনা মালদা দক্ষিণের। রতুয়াতে হরিণ লুটের মতো বোমা বর্ষণ, ভোটারদের ভয় দেখানোর জন্যই এই বোমাবাজি। ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, ইংরেজ বাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপাকে গো ব্যাক স্লোগান। জঙ্গিপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। দক্ষিণ মালদার সুজাপুরে তৃণমূলের এজেন্টকে বেধড়ক মার। এদিকে মালদা দক্ষিণে লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম 2 ঘন্টার সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল মুর্শিদাবাদে। এই মুহূর্তের সর্বশেষ আপডেট, মালদায় কংগ্রেসের ভোটারদের ভোটদানে বাধা, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রানীনগরে তৃণমূল কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা, অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। চাকরি চোরদের বিরুদ্ধে একটিও ভোট নয়, হরিশ্চন্দ্রপুরে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ভোটারদের। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত 10, ঘটনায় শোরগোল ইংরেজ বাজারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অবৈধ জমায়েতের অপরাধে আটক 1। দক্ষিণ মালদায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ, আহত তৃণমূল এজেন্ট সহ 3 তৃণমূল কর্মী। এদিকে রতুয়াতে হরিণ লুটের মতো বোমা বর্ষণের ঘটনা, ভোটারদের ভয় দেখানোর জন্যই এই বোমাবাজি, এমনটাই সূত্রের খবর। ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, ইংরেজ বাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপাকে গো ব্যাক স্লোগান। জঙ্গিপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। দক্ষিণ মালদার সুজাপুরে তৃণমূলের এজেন্টকে বেধড়ক মার। মালদা দক্ষিণে লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম 2 ঘন্টার সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল মুর্শিদাবাদে, সূত্র নির্বাচন কমিশন। একেবারেই আজ গোটা দেশের 10টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 93টি আসনে ভোট গ্রহণ পর্ব। আর মাত্র ঘণ্টাখানিকের অপেক্ষা, তারপরেই এই তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতে চলেছে। আর এই তৃতীয় দফার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের 4টি লোকসভা কেন্দ্র। আজ নজরে থাকছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। আজ সারাদিনে এই 4টি কেন্দ্রে কি ঘটেছে, কেন ঘটেছে, আর এর পেছনে কার দায়, সে সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন আমার 2 অতিথি, তৃণমূল সদস্য কুশল প্রামাণিক এবং এসইউসিআই সদস্য শ্যামল দত্ত। আজ এই দুজনের সঙ্গেই আমরা কথা বলবো। শ্যামল বাবু, আপনার কাছ থেকে সবার আগে জানবো, এই যে মালদায় আজ কিন্তু দেখা গেছে যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও একে একে কিন্তু শুধু যে মালদা তা কিন্তু নয়, 4টি কেন্দ্রেই কিন্তু একের পর এক আমরা সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু দেখতে পেরেছি। তো মালদায় কংগ্রেস ভোটারদের ভোটদানে বাধা, আর তার জন্য কিন্তু তৃণমূলকে অভিযুক্ত করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভোটারদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আসলে যেখানেই শাসক দল শক্তিশালী, কলে পড়ে তাদের মাসেল পাওয়ার, মানি পাওয়ারকে ব্যবহার করে জনগণের উপর তারা বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না। জনগণ যে ভোট দিবে সেটা আমরা বহু জায়গায় দেখেছি। পূর্ববর্তী আমাদের এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা দেখুন, পঞ্চায়েত নির্বাচন দেখুন, তৃণমূল কংগ্রেস 2011-তে জিতে আসার পর থেকে জনগণের উপর ভরসা রাখা ছেড়ে দিয়েছে। তারা মূলত ভরসা রাখছে তাদের গুন্ডা বাহিনী, তাদের মাফিয়া এবং তাদের যে সমস্ত ক্লাবগুলো তারা টাকা দিয়ে খুঁজছে, সেই ক্লাবের সদস্যদের লিলিয়ে দিচ্ছে এই ভোট দখলদারি। কুশল বাবু, আপনার কাছে আসবো। আপনারা আপনাদের মাফিয়া গুন্ডা যারা আছে তাদের উপরে তৃণমূল ভরসা রাখছে,
ব্যাপারটা হচ্ছে আজকে যে ভোটটা হচ্ছে বা বিগত 2 দফায় যে ভোটটা হয়েছে সেটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা কেন্দ্রীয় বাহিনীর দ্বারা কিন্তু ভোটটা হচ্ছে, এবং এই ভোটটি কিন্তু কোনো পঞ্চায়েতের ভোট না বা কোনো মিউনিসিপ্যালিটির ভোট না, ভোটটা হচ্ছে লোকসভার ভোট। এবং এই ভোটটির জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের জন্য অ্যালট করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমার এই বিরোধী বন্ধু যে কথাটা বললো যে তৃণমূল কংগ্রেস নাকি বিভিন্ন রকম গুন্ডা তারপরে সন্ত্রাস করে নাকি ভোট করছে, তাহলে আমার প্রশ্ন, যদি তৃণমূল কংগ্রেস গুন্ডা দিয়ে সন্ত্রাস করিয়ে ভোট করে তাহলে আপনাদের কেন্দ্রীয় বাহিনী কি করছে? তাহলে কেন্দ্রীয় বাহিনী অপদার্থ। আমরা বিগত বিধানসভা নির্বাচনেও দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 211টার উপরে সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। মামাটি মানুষের সরকার মানুষের আশীর্বাদ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসছে। তো এবার বুঝতে হবে, যদি আজকে কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে তার জন্য দায়ী শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী, তার জন্য দায়ী বিরোধী দলগুলো। তারা মানুষকে লেলিয়ে দিচ্ছে এবং এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো করার জন্য তারা বাধ্য করছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে এবং বেশিরভাগ যদি আপনি দেখেন, বেশিরভাগ বুথে কিন্তু তৃণমূল কংগ্রেসের এজেন্টকেই বসতে দেওয়া হয়নি। রানীনগরে 168 নম্বর বুথে একটা বুথ রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ যে এজেন্ট আছে তাকে কিন্তু বসতে দেওয়া হয়নি। আমার কথাটা হচ্ছে, তাহলে সন্ত্রাসটা কে করছে? যেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত, কেন্দ্রীয় বাহিনী কি করছে? একেবারে শ্যামলবাবু, আপনি কি বলবেন? ইতিমধ্যেই কিন্তু কুশালবাবু বললেন রানীনগরের ঘটনা, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদেরকে ভোট দিতেও বাধা দেওয়া হয়েছে, পাশাপাশি অভিযোগটা কিন্তু বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে করা হয়েছে। একদম কুশলবাবু যে পয়েন্টটা বললো তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে যেখানে যে জয়ের সম্ভাবনা আছে বা যেন তেন প্রকারে জয়ের মনোভাব নিয়ে এই দলগুলো, আপনি তৃণমূল বলেন, বিজেপি বলেন, কংগ্রেস সিপিএম জোট বলেন, এরা কেউই মানুষের স্বার্থে আজকে নির্বাচনকে পরিচালনা করছে না বা নির্বাচন হতে দিচ্ছে না। সিপিএমের সময় একই হয়েছে। বিজেপি যেখানে ক্ষমতায়, যেমন আপনি যদি ত্রিপুরায় দেখেন, পঞ্চায়েতে 95% আসন নির্বিরোধভাবে জিতে গেছে। এখানেও তৃণমূল কংগ্রেস একই কায়দায়। আসলে তৃণমূল, বিজেপি বা কংগ্রেস যেই বলুন, যারা যেখানে শক্তিশালী তারা মানুষের উপর আস্থা রাখতে পারছে না। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে সেটা দিতে পারছে না। একসময় বলা হতো যে ভোট হলো এই আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আজকে এই সমস্ত দলগুলো যারা হচ্ছে নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে, আজকে তৃণমূল বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, প্রত্যেকেই নির্বাচন বন্ডে টাকা নিয়েছে। এই টাকাগুলো এদের গুন্ডা বাহিনী, মাফিয়া বাহিনীদেরকে দিয়ে এরা পরিচালিত করতে চাইছে। আর একটা কথা বললো যে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী সমস্ত জায়গায় যেতে পারছে। যে গ্রামে একটা ছোট জায়গায় তারা জটলা করে যেখানে বিরোধী পক্ষকে ভোট দিতে দিচ্ছে না, সে যে দলেরই হোক, আমি সে কংগ্রেস হোক, বিজেপি হোক বা তৃণমূল হোক, তাদেরকে বাধা দিচ্ছে, তা কি সম্ভব? কেন্দ্রীয় বাহিনী সমস্ত জায়গায় দায়টা আজকে কেন্দ্রীয় বাহিনী সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের জন্য। যদি কেন্দ্রীয় বাহিনী তার প্রপার কাজ করতে না পারে, এখন তো টোটালটাই এমসিসি লাগু হয়ে গেছে, সম্পূর্ণটা নির্বাচন কমিশনের আন্ডারে, এবং এটা লোকসভার নির্বাচন এবং সম্পূর্ণটাই সেন্ট্রালি পরিচালনা হচ্ছে, তাহলে দায়টা কার? আজকে আমাদের যে বুথের এজেন্ট বসতে পারলো না তৃণমূল কংগ্রেসের 168 নম্বর বুথ রানীনগর, সে তার দায়টা কে নেবে? কেন্দ্রীয় সরকার নেবে। কারণ কেন্দ্রীয় সরকার বুঝে গেছে আমাদের পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 42টি আসনে তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে, মামাটি মানুষের সরকারের দখলে আসতে চলেছে। তাই জন্য তারা এই বিরোধী দলগুলো আজকে দিশেহারা। আজকে বাম আর রাম এক হয়ে গেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। বাম আর রাম এক হয়ে গেছে। না হলে আমাদের বেশি দূর না, উত্তর দিনাজপুরের গোলাম সারোয়ার অন বাইট অন এয়ার বলেছে যে আপনারা যদি বিজেপিকে ভোট নাও দেন, কংগ্রেস সিপিএমকে ভোট নাও দেন, আপনার বিজেপিকে ভোট দেন, বা বিজেপিকে ভোট যদি নাও দেন আপনার কংগ্রেস সিপিএম জোটকে ভোট দেন। কেন? কারণ বাম আর রাম দুটোই এক। কারণ তারা দেখতে পাচ্ছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আজকে ডেলি প্যাসেঞ্জারই করেছিল 2021 সালে অমিত শাহ, নরেন্দ্র মোদী, এবং 2024-এও তারা ডেলি প্যাসেঞ্জারই করছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যখনই খবরের চ্যানেল আমরা খুলতে পাচ্ছি, আজকে এখানে কালকে সেখানে, পশ্চিমবঙ্গের মধ্যে তারা ঘাঁটি গেড়ে রয়েছে। তারপরেও আপনি দেখবেন 4 জুন যখন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে, 42টির মধ্যে 42টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আসলে এখানে আমার একটা পয়েন্ট বলার, যে জনজীবনের যে সমস্যাগুলো, ধরেন দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি এবং বেকার সমস্যা, এবং যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে পশ্চিমবাংলায় ভোট হচ্ছে, এটা আমি বলছি আমার যে তৃণমূলের বক্তা এখানে উপস্থিত, সিপিএমের আমলে হয়েছে। সিপিএমের সময় একটা কথা প্রচলিত চলে, সায়েন্টিফিক রিগিং।
কিন্তু তৃণমূল একদম ওপেনভাবে সন্ত্রাস তৈরি করে ভোটের যে আবহ তৈরি করছে, পশ্চিমবঙ্গের মানুষ এই পরিস্থিতি দেখে অভ্যস্ত না। আমার এই জায়গাটাই বিরোধ। আর আপনি সিপিএমের কথা বলছেন, সিপিএম বামপন্থার চর্চা তুলে দিয়েছে। সিপিএম মধ্যপ্রদেশে একটা ঘটনা বলছি, সুরাটে গুজরাটে সব প্রার্থীকে উইথড্র করিয়েছে টাকার বিনিময়ে। কংগ্রেসের প্রার্থীকে টাকা দিয়ে তাদের গাড়িতে প্রচারে নিয়ে গেছে, কিন্তু এসইউসিআইয়ের প্রার্থী মধ্যপ্রদেশে ইন্দোরে তার জন্য ভোট হচ্ছে। এসইউসিআই দল একমাত্র দল যে মানুষের আন্দোলন, মানুষের সমস্যা নিয়ে, জনজীবনের সমস্যা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করছে। আজকে সিপিএম যেখানে বামপন্থাকে কুলুষিত করছে, এসইউসিআই একমাত্র বামপন্থী দল, যে বৃহত্তম বামপন্থী দল, 151টা আসনে ভারতবর্ষে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেখানে ইন্দোরে সিপিআই আমাদেরকে সমর্থন করেছে, কিন্তু সিপিএম উল্টা লিফলেট বিলি করেছে যাতে নোটায় ভোট দেওয়া হয়। আপনারা জানেন যে নোটায় ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। এই আজকে নির্বাচনের সমস্ত দলগুলো তারা যেন তেন প্রকারে নির্বাচনে জিততে চাইছে বলেই তারা গুন্ডা মাফিয়া টাকার বিনিময়ে ভোট করছে। আমার মানুষকে ভিক্ষাবৃত্তিতে পরিণত করেছে। মানুষের মর্যাদা আজকে ভুলুণ্ঠিত। আজকে এসএসসিতে যে 26,000 চাকরি হারালো যারা, তারা প্রতিদিন টিভির পর্দায়, অনলাইনে, নেটে দেখছে যে আমার চাকরিটা থাকবে কিনা। কত পরিবারের সঙ্গে যুক্ত আমার বন্ধুরা নিশ্চয়ই ভাববেন। কিন্তু ভাবার বিষয় হলো যে এই মানুষগুলোর পাশে আমাদের প্রথম থেকে থাকার উচিত ছিল, এবং স্বচ্ছ যে প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হওয়া উচিত ছিল। সেটা না হওয়ার কারণেই আজকে এই 26,000 পরিবার ভুক্তভোগী, তার সাথে জড়িত বহু মানুষ। আমরা যারা স্বচ্ছভাবে চাকরির যোগ্য তাদের পাশে রয়েছি। আমরা গণ আন্দোলনে বিশ্বাসী, আমরা গণ আন্দোলন লড়ব। কি বলবেন কুশল বাবু? ব্যাপারটা হচ্ছে মানুষ খেকো বাঘ আর চাকরি খেকো বিজেপি সিপিএম। আজকে যদি 26,000 যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে বা যেটা বিচারাধীন বিষয় হয়ে রয়েছে, আজকে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা বলেছে, মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি, যে আপনারা কিভাবে বলছেন যে টোটালটাই অবৈধ। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সিপিএমের সাংসদ, এবং তিনি কিন্তু আজকে তার উত্তর দিতে পারেন মহামান্য প্রধান বিচারপতিকে। আজকে দোষ ত্রুটি আছে। আজকে তৃণমূল কংগ্রেস যে দোষীদের রেয়াত করে না তার সবচেয়ে বড় প্রমাণ, যেদিন পার্থ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে এরকম একটা এলিগেশন এলো, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু আমাদের দলের মহাসচিব ছিলেন, তাকে দল থেকে মহাসচিব পদ থেকে বিতাড়িত করা হলো, তাকে দল থেকে বহিষ্কার করা হলো, এবং পাশাপাশি তাকে তার যত রকম মন্ত্রিত্ব ছিল সমস্ত কিছুর থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হলো, এবং তিনি আজও কিন্তু জেলে আছেন। তৃণমূল কংগ্রেস দল কখনোই কোনো রকম কিছু এরকম অনিয়মের সাথে রেয়াত করে না। এবার ব্যাপারটা হলো যে 26,000 চাকরি নিয়ে আমার এসওসিআই বন্ধু যেটা বললেন, 26,000 চাকরি যে চলে গেল, এই 26,000 চাকরি কিন্তু এখনও যায়নি, সেটা বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে আমরা দেখছি, এবং এসএসসি আজকে যেটা বলেছে যে 19,000 যোগ্য প্রার্থী, 7,000 সামথিং যেগুলো অযোগ্য। এবার এসএসসি প্রধান বিচারপতি আজকে বলেছেন, কালকে হয়তো আবার রায় দিতে পারেন, যতটুকু দেখলাম খবরে, তাতে দেখা যাচ্ছে যে কালকে এর রায় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র সিপিএম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি আর সিপিএম মিলে আজকে 26,000 যে চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিল। এর জন্য দায়ী শুধুমাত্র সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি। একেবারে শ্যামলবাবু একটু আগেই কিন্তু কুশলবাবু বললেন যে তৃণমূল অনিয়মের বাইরে যায় না। উনি কতটুকু ভেবে বলেছেন আমি জানি না, কারণ আমার এই ইতিমধ্যে আমারও অনেক কিছু মনে পড়ছে। কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের ঘটনা বৃদ্ধি, মদের ঢালাও লাইসেন্স দেওয়া, প্রায় কয়েক হাজার কোটি টাকা মদ থেকে আদায় করা লাইসেন্স থেকে মদ দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন নিজে। আর এই যে দুর্নীতিগুলো, এসএসসি শুধু পুর নিগমে দুর্নীতি, সমস্ত চাকরিতে আজকে যদি ঢোকা যায় এই দুর্নীতি। আমি বলছি সিপিএম যদি কোথাও দুর্নীতি করে থাকে, পূর্ববর্তী সরকার, আমরা কি তার কাছ থেকে ভালো করার জন্যই তো তৃণমূলকে এনেছিল লোকে, যে সিপিএম যে দুর্নীতি করেছে, যে অন্যায় করেছে, যে অবিচার করেছে সাধারণ মানুষকে সাথে, তার থেকে পাল্টাবার জন্য, পশ্চিমবাংলাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যে পশ্চিমবাংলায় একসময় শরৎচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথের জন্ম, যে পশ্চিমবঙ্গকে বলা হতো পশ্চিমবাংলা, গোখলে বলেছিল পশ্চিমবঙ্গ আজকে যা চিন্তা করে পরশু ভারতবর্ষ চিন্তা করে, এরকম একটা উন্নত জায়গায় পশ্চিমবঙ্গের অবস্থান। আজকে পশ্চিমবঙ্গ কী নামে পরিচিত হচ্ছে? সন্দেশকালী, গুন্ডা, মাফিয়া, এদের নামে। এই পশ্চিমবঙ্গ দেখার জন্য কি পশ্চিমবঙ্গের যারা আজকে রাজনীতি চর্চা করছে বা রাজনীতি করছে, আজকে সাধারণ মানুষ রাজনীতির আঙ্গনে পা রাখতে ভয় পাচ্ছে, ভদ্র সমাজে তাদের ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার রাজনীতি থেকে দূরিয়ে সরে যাচ্ছে, ক্যারিয়ারমুখী হচ্ছে, কিন্তু রাজনীতির দিকে আসতে দিচ্ছে না। কারণ যে রাজনীতি ভাবছে যে দুর্নীতিবাজ, ধাড়িবাজ লোকদের রাজনীতি। ভালো মানুষ, স্বচ্ছ
মানুষ রাজনীতিতে যোগদান করছে না, কারণ এই দুর্নীতি দেখে। এর দায় তৃণমূল কোনোভাবেই এড়াতে পারে না। সিপিএম যদি করে থাকে তার অন্যায়, তার পরিবর্তেই তো পাল্টে মানুষ তৃণমূলকে নিয়েছিল, সিপিএমকে পাল্টে, কিন্তু তৃণমূল একই পথ নিচ্ছে। সিপিএম যদি কোথাও দুর্নীতি করে থাকে, সে একটা ছোট্ট দুধের সরা দিয়েছে, তাতে পাইপ দিয়ে চুষে চুষে খেয়েছে, দুর্নীতি এইভাবে করেছে। আর তৃণমূলের সমস্ত ক্যাডার বলেন, কর্মী বলেন, তারা হাবলে পড়েছে এই দুধের হাড়ির মতন, তাদের মুখে টুখে এঁঠো লেগে গেছে। এই অবস্থা তৃণমূলের দুর্নীতির আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে। মানুষ আজকে রাজনীতিকে ঘৃণার চোখে দেখছে, যে রাজনীতি একটা সময় নেতাজি সুভাষচন্দ্র করেছে, একটা সময় গান্ধীজি করেছে, সেই রাজনীতিকে আজকে নোংরার জায়গায় নিয়ে গেছে এই রাজনৈতিক দলগুলো, স্বচ্ছ রাজনীতির চর্চা না করে। আমরা মনে করি যে মানুষ আন্দোলন করে জিততে পারে, ভোটের মাধ্যমে যে কোনো দলই জিততে পারে, কিন্তু গণ আন্দোলন মানুষের একমাত্র মুক্তির হাতিয়ার। যে গণ আন্দোলনের সঙ্গে এসইউসিআই দল যুক্ত, সাধারণ মানুষকে নিয়ে আমরা যুক্ত আন্দোলন করি। আপনারা অবগত আছেন, জানেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একদিনেই এই জায়গায় আসেননি। তাকেও অনেক আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম তাকে সিপিএমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে বিভিন্ন রকম নির্যাতন সহ্য করে তাকে আজকে এই জায়গায় আসতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী হয়তো বা আমার বিরোধী বক্তা পড়েননি, যাই হোক সেই তর্কে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে সন্দেশখালী প্রসঙ্গটা বলল, টিভি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালী কত বড় স্ক্যাম, যেখানে বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য একটা স্ক্যাম করা হলো। তার ফুটেজ আমরা গতকাল থেকে টিভিতে, মিডিয়ায়, ফেসবুকে, মোবাইলে দেখতে পাচ্ছি। এবং এটা যে বিজেপির চক্রান্ত এবং বিজেপি এটাকে করিয়েছিল, এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। আজকে টিভি মিডিয়া যদি সন্দেশখালী স্ক্যাম যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে টিভি মিডিয়া ভুল, তাহলে টিভি মিডিয়া ভুল দেখাচ্ছে, প্রিন্ট মিডিয়া ভুল দেখাচ্ছে। এবার বুঝতে হবে সন্দেশখালী একটা পরিকল্পিত ঘটনা, সন্দেশখালীর সাথে আদার্স কখনো কিছু মেলাবেন না। আজকে যদি বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য কি করেছে, আজকে নারীদেরকে তার স্বামীদের কাছে হাত পাততে হয় না, আজকে তারা লক্ষ্মীর ভাণ্ডার পায়। আজকে একটা মহিলা বছরে যত টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই টাকাটা দিয়ে তারা স্বাবলম্বী হচ্ছে। আজকে এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মহিলারা নেই, মহিলাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। বিগত 34 বছর তো বামফ্রন্ট সরকার ছিল, মহিলাদের জন্য কি ভেবেছে, মহিলাদের জন্য কি করেছে? এসইউসিআই করেন, বাম সমর্থিত একটি দল। আমি তার কাছে প্রশ্ন রাখছি, মহিলাদের জন্য বিগত 34 বছরে সিপিএম সরকার কি করেছে মহিলাদের উন্নতির জন্য? আজকে জন্ম থেকে মৃত্যু 74টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষের জন্য দিয়েছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার যে সিপিএমকে ভোট দিচ্ছে সেও পাচ্ছে, যে কংগ্রেসকে ভোট দিচ্ছে সেও পাচ্ছে, যে তৃণমূলকে ভোট দিচ্ছে সেও পাচ্ছে, যে বিজেপিকে ভোট দিচ্ছে সেও পাচ্ছে। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তৃণমূলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এরকম কিন্তু করেনি। আজকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের নেত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা ভেবে বিভিন্ন রকম স্কলারশিপ চালু করেছে, মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে বিভিন্ন রকম। আজকে একটা এলিগেশন সন্দেশখালী, আজকে সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন রকমভাবে অ্যাটাক করা হলো, কিন্তু আমরা যে ফুটেজ দেখলাম তাতে এটা পরিষ্কার, এটা বিরোধীদের চক্রান্ত, যে সন্দেশখালী একটা স্ক্যাম তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য, বাংলার সম্ভ্রম নষ্ট করার জন্য, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আচ্ছা, আমি একটা পয়েন্ট আপনাকে বলতে চাইছি। আমি বেশ এই বিষয়ে আপনার কাছে আসব। দুর্নীতির সঙ্গে যুক্ত না আমার বন্ধু মেনে নিচ্ছে। শ্যামলবাবু এই বিষয়ে আপনার কাছে আসবো, তবে তার আগে আপনাকে আরও একটা কথা বলি। আজ কিন্তু দেখা গেছে যে আমরা সকলেই জানি যে সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে আগে যে আমরা বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছি সেটাই হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের ক্ষেত্রে। আর সেখানে কিন্তু সিপিআইএম প্রার্থী রয়েছেন মোহাম্মদ সেলিম। সেখানে দেখা গিয়েছে মোহাম্মদ সেলিমের উপস্থিতিতেই সিপিআইএমকে মার্ডারারের তকমা দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে আপনি এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি কিন্তু মোহাম্মদ সেলিমকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন। পাশাপাশি এই ব্যক্তি মোহাম্মদ সিপিআইএম এর বিরুদ্ধে এই মার্ডারারের কিন্তু তকমাটা লাগিয়েছে সিপিআইএমকে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই কুরুচি মন্তব্য গণতন্ত্রের একটা ক্ষতি করছে। আমরা ব্যক্তি আক্রমণে সিপিআই দল বিশ্বাস করে না, এবং কুরুচি কুমন্তব্যে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট গ্রহণ
হচ্ছে সেটাকে স্বাভাবিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য এখানে যারা আছেন নির্বাচন কমিশন, তারপরে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে এই বিষয়টা নজর দেওয়া দরকার। কিন্তু যে আমি আপনাকে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যারাই আছে ক্ষমতায়, আজকে বিজেপি বলুন, তৃণমূল বলুন, এরা যেন তেন প্রকারে মানুষের উপর আর আস্থা রাখতে পারছে না। তারা মানুষকে শোষণ করার জন্য 5 বছরে কে কত বেশি শোষণ করবে তার জন্য তারা নির্বাচনটাকে যেন তেন প্রকারে জিততে চায়, মানুষের কণ্ঠকে তারা দমন করতে চায়, বলিষ্ঠ কণ্ঠের প্রতিবাদকে তারা যেন তেন প্রকারে মেনে ফেলতে চায়। তাই আজকে আমার বন্ধু যে মদের ঢালাও লাইসেন্স নিয়ে কিছু বলছে না, ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া করছে তৃণমূল কংগ্রেস, তা থেকে কোটি কোটি রাজস্ব আদায় হচ্ছে। এসএসসি, টেট দুর্নীতি, এগুলো নিয়ে বলছে যে কিছুই দুর্নীতি হয়নি, খালি সন্দেশখালি। আজকে যদি পশ্চিমবঙ্গে আপনারা যারা রাজনীতি ন্যূনতম খবর রাখেন, দুর্নীতিতে বালি থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি থেকে সমস্ত জায়গায় দুর্নীতি ছায়া, দুর্নীতিটাকে একটা তৃণমূল কংগ্রেস শিল্পে পরিণত করেছে। আজকে বাড়ি যদি তৈরি করতে হয়, গৃহ নির্মাণ হতে চায়, দেখুন পুকুর চুরি হয়ে গেছে। আমরা শুনতাম যে গল্পে, ইতিহাসে এই পুকুর চুরি হয়, আজকে তৃণমূলের আমলে আমরা দেখছি যে পুকুরও চুরি হয়ে যায়। পুকুর কাটা হয়নি উত্তর দিনাজপুরের করণদিঘির, বহু জায়গায় আপনি যারা খবর রাখেন সেখানে পুকুরের টাকা নিয়ে গেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এগুলো বিষয়ে নীরব তৃণমূল কংগ্রেস। আসলে সমস্ত দলই, আর এই তৃণমূল বলেন, বিজেপি বলেন, যারাই আছে শাসক ক্ষমতায়, তারা তাদের দুর্নীতিকে চাপা দিতে, এই যে ভিক্ষাবৃত্তি কি মানুষ পাওয়ার যোগ্য? আজকে সম্মান নিয়ে একটা নারী বাঁচবে, সে ভিক্ষাবৃত্তি নেবে কেন? তার চাকরির দরকার, তার মর্যাদা দরকার, কিন্তু তারা ভিক্ষাবৃত্তি দিয়ে মানুষকে একটা ভিখারিতে পরিণত করতে চাইছে। তার আত্মমর্যাদা, তার সম্মান আজকে ভুলুণ্ঠিত হচ্ছে, সেটা নিয়ে কথা নেই। একই ঘটনা বিজেপির আমলে বহু জায়গায় ঘটেছে, তৃণমূল আমলে ঘটছে নারী নির্যাতনের মতো। শ্যামলবাবু, আবার আপনার কাছে আসবো। কুশলবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে একটু আগে আমরা যে ঘটনা দেখছিলাম মুর্শিদাবাদের, এই মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে যে বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে যেই ব্যক্তিকে আপনি দেখেছেন, যেই ব্যক্তিকে হাইলাইট করা হয়েছে এই দৃশ্যে, পরবর্তীতে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে তিনি তৃণমূলের পক্ষ থেকে ওখানে এসে উপস্থিত হয়েছেন এবং তৃণমূলের আরও বহু আরও বহু কর্মীরা রয়েছিলেন সেখানে, যারা সেখানকার ভোটারদেরকে বলেছেন যে আপনাদেরকে ভোট দিতে হবে না, আপনাদের ভোট আমরা দিয়ে দেব, আপনারা এখান থেকে চলে যান। এমনকি সেখানকার যে মহিলা ভোটাররা রয়েছেন তাদের উপরে তারা তাদের গায়ে হাত তুলেছেন, তাদের গলা টিপে ধরা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন সেখানকারই বাসিন্দা। কি বলবেন আপনি? দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখার দায়িত্ব কার? প্যারামিলিটারি ফোর্স যারা এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, মোহাম্মদ সেলিম ওখানে গেছে, তাকে গো ব্যাক বা তাকে মার্ডারের বিভিন্ন রকম কথা বলা হয়েছে, এবং যে বলেছে, আমি যাকে দেখতে পাচ্ছি, সে তৃণমূলের সমর্থক বলে আপনি আমাকে বললেন। এবার অভিযোগ উঠেছে। আচ্ছা, যদি কোট আনকোট আপনাকে বলছি, সিপিএমের যে 34 বছরের রাজত্বকাল, সেটা যদি আমরা একটু ইতিহাস চর্চা করি, তাহলে এটা খুব একটা ভুল তিনি বলেননি। এটা খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, খুব একটা ভুল তিনি বলেননি। যদি বলেও থাকেন, আমি জানি না তিনি বলেছেন কিনা, যদি তিনি বলে থাকেন খুব একটা ভুল বলেননি। কারণ 34 বছরের যে রাজত্বকাল, খালি মোহাম্মদ সেলিম নয়, নিরুপম সেন থেকে শুরু করে, সুশান্ত ঘোষ থেকে শুরু করে, প্রত্যেকের নামে বিভিন্ন রকম মামলা আজও রয়েছে। তিনি ভুল কিছু বলেননি, কারণ তারা অনেক, আমি যে মানুষটিকে দেখলাম তিনি অনেক বয়স্ক মানুষ, তিনি সিপিএমের 34 বছরের কালটা তিনি দেখে এসছেন, খুব একটা ভুল তিনি বলেননি। আর যদি বলে থাকেন সেটা তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে আমি কোনো মতামত ব্যক্ত করব না। কিন্তু আজকে যদি কোথাও মানুষ ভোট দিতে না পারে, সেটা তৃণমূলই হোক বা কংগ্রেসই হোক, ভোটারদের ভোটদান করার এই যে জায়গাটা তৈরি করা, এটা কার দায়িত্ব? এটা দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। কার দায়িত্ব? কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অ্যালোটেট করা যে প্যারামিলিটারি ফোর্স, তার। আজকে তারা কেন মানুষকে ভোট দিতে আশ্বস্ত করতে পারছে না? আমার প্রশ্নটা সেই দিকে। আজকে যখন ভোট দিতে পারছে না, আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট বসতে পারেনি, কেন বসতে পারবে না? বা কোথাও যদি সিপিএম বা কংগ্রেসের বা বিজেপির বুথ এজেন্ট বসতে না পারে, কেন বসতে পারবে না? এটার জন্যই তো প্যারামিলিটারি ফোর্স এতগুলো অ্যালোটেট করা হয়েছে। গোটা দেশে ভোট হচ্ছে, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আমাদের পশ্চিমবঙ্গের জন্য অ্যালোটেড। কেন? বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীতে 6 লাখ, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে আজকে তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মানুষের আশীর্বাদ থেকে তৃণমূল কংগ্রেসকে কেউ কোনোদিন সরাতে পারেনি এবং আগামীতেও পারবে না। এবার আপনি বলছেন মোহাম্মদ সেলিমকে জিনিসটা বলেছে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি, খুব একটা ভুল তিনি বলেননি, কারণ তিনি সিপিএমের 34 বছরের রাজত্বকালটা দেখে এসেছেন। একবারে শ্যামলবাবু, আপনার কাছে আসলাম। আমি এই বিষয়ে বলতে চাই, যে ব্যক্তি তৃণমূল করে
তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি যে বললেন, তার দায়ে কি তৃণমূল কংগ্রেস মানে পার পেতে পারে এটা বলে যে তার ব্যক্তিগত মত? তৃণমূলের এই সংস্কৃতির কি চর্চা করে যে কুরুচি, কেউ আসলে কুমন্তব্য করা? যদি করে থাকে তাহলে ভিন্ন প্রশ্ন, ঠিক আছে, তার ব্যক্তিগত মত। আমি বলি, চোরকে কি চোর বলা যাবে না? এক মিনিট, আপনি বলার সময় তো আমি কিছু বলিনি, তাহলে আমাকে বলতে দিন। তাহলে এই রাজনীতি যদি তৃণমূল চর্চা করে, ঠিক আছে, চোরকে কি চোর বলা যাবে না, নাকি মার্ডারারকে মার্ডারার বলা যাবে? এটা বিষয় বলছি না। যে ব্যক্তি, যে একজন, সে সব জায়গায় যেতে পারবে, আজকে সেলিম আপনি জানেন, সে একটা বুথে গেছে, দেখছে নির্বাচন প্রক্রিয়া কেমন হচ্ছে, তাকে গালিগালাজ করা এবং বুটে ধরতে গিয়ে যেভাবে তেড়ে আসছে, সেটার বিরুদ্ধে আমি, সেটা যে দলই করুক, সে তৃণমূল করুক, বিজেপি করুক, ওনার মুখে শুনলাম আমি তৃণমূলের সমর্থক। আমিও জানি না, আপনি বিষয়টা জানেন কিনা আমার জানা নেই। যদি করে থাকে, সেটা তৃণমূল কি দায় এড়াতে পারে তার সমর্থকের দায়টা? মানে ঝেড়ে দিতে চাইছে, যেভাবে পার্থকে ছেড়ে দিয়েছে, কুণালকে ছেড়ে দিয়েছে, এই আর কি বিষয়। আমি কিন্তু আবারও বলছি, আমাকে আপনার বলার সময় আমি কিছু বলিনি, বনার শেষ হলে অবশ্যই বলবেন। এইটা আর কি আমার প্রাথমিক ওনার কাছে জানার। আর আরেকটা বিষয় ওনাকে আমি বলেছিলাম যে মানুষ কিন্তু সিপিএমের 34 বছর বা তৃণমূল কংগ্রেস যে আছে এত বছর, 15 বছর, যাই হোক, 34 বছরের দুর্নীতি, অন্যায়, অবিচার দেখেই তৃণমূল কংগ্রেসকে এনেছে। আপনি যদি ঘুরে আবার 34 বছরে ফিরিয়ে আনতে যান, সেটা কি ইতিহাসকে কি আবার পিছনের দিকে নিয়ে যেতে চাইছেন? মানুষ তো সিপিএমের যে অন্যায় অবিচার দেখেছে, যে সিপিএমের সময় হয়েছে, সেগুলো আমি উল্লেখ করতে চাইছি না, তা দেখেই তো তৃণমূলকে এনেছে। আপনি আবার যদি সিপিএমের সেই দুর্নীতি অন্যায় তুলে ধরে এটাকে জাস্টিফাই করতে চান যে তৃণমূল যা করছে তা ঠিক, সেটা কোথাকার নেয়, এটা একটু বলবেন। একেবারে তৃণমূল কংগ্রেস 13 বছর ধরে ক্ষমতায় আছে, সিপিএম 34 বছর রাজত্ব করেছে। আমি রিপোর্ট কার্ড নিয়ে আপনার সাথে কথা বলবো। 34 বছরে সিপিএম মানুষের জন্য কি করেছে আর তৃণমূল মানুষের জন্য কি করেছে এই বিগত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খালি আবেগে ভাসলে হবে না, বাস্তব নিয়ে চলতে হবে। আজকে 74খানা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য তৈরি করেছে। আমি দেখেছি সিপিএমের আমলে কেউ কোনো কিছু করতে গেলে তাকে জোনাল অফিস থেকে শুরু করে তাকে হেডকোয়ার্টার অবধি যেতে হবে, তাকে সিপিএম সমর্থক হতে হবে, তাকে লাল ঝান্ডা ধরতে হবে, তবে সে সেই ভাতাটা পাবে। আমি তো আপনাকে এই জায়গাটাই বলছি যে সিপিএম এর সঙ্গে বারবার তুলনা টানছেন কেন? সিপিএম এর যে অন্যায়, যে অবিচার, আমি সেটাই, আমাকে একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিতে হবে। সাধারণ মানুষ কেন তৃণমূলকে আমাকে সাধারণ মানুষের জন্য, ঠিক আছে, আমাকে একটু বলতে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে, এবার আপনি বললেন যে সিপিএম এর সাথে আমি কেন গোলাচ্ছি, আপনি পাশাপাশি এটাও বললেন যে সিপিএম যেটা করেছে তার উপরে বিরক্তি হয়েই তো মানুষ তৃণমূলকে এনেছে। কি করেছে তৃণমূল? আমি সেটাই আপনাকে দেখাচ্ছি যে 34 বছরে তৃণমূল কি করেছে, সিপিএম কি করেছে, আর 15-13 বছরে তৃণমূল কি কি করছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, বিগত দিনে কোনো সুবিধা পেতে গেলে কোনো অবস্থাতে তাকে সিপিএম এর সমর্থক না হলে সে কোনো সুবিধা পেত না। আজকের ডেটে তৃণমূল কংগ্রেস কেউ সমর্থক হতে পারে বা নাও হতে পারে, কিন্তু পাশাপাশি সে কিন্তু তৃণমূলের সমর্থক হলেও সেই সুবিধাটা সে পাচ্ছে, তৃণমূলের সমর্থক না হলেও সেই সুবিধাটা পাচ্ছে। এটাই মা মাটি মানুষের সরকার, এটাই মমতা ব্যানার্জির সরকার। আমি বিগত দিনে দেখেছি কোনো পঞ্চায়েতের সদস্যর কাছে সে যদি মানে রেকটিফাই না করতে যে হ্যাঁ এ সিপিএম করে, সে কোনো সুবিধা পাবে না। কিন্তু আজকের ডেটে আপনি দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বিধবা ভাতার থেকে শুরু করে, যুবশ্রীর থেকে শুরু করে, যে কোনো সুবিধা পেতে গেলে কিন্তু সেটা তারা অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করছে। সেখানে না কোনো মেম্বারের ভূমিকা থাকছে, নাকি সেখানে কোনো প্রধানের ভূমিকা থাকছে, নাকি কোনো নেতার ভূমিকা থাকছে। ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, কাজ করতে গেলে মানুষের কিছু একটা ভুল ভ্রান্তি হয়। যে কাজ করবে না তার কোনো ভুল হবে না, যে কাজ করবে তারই ভুল হবে। কিছু ভুল ভ্রান্তি হয়েছে, দল সেটা দেখছে, দল সেটা দেখে তার জন্য ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে যেখানে কোনো রকম কোনো ব্যাপার হচ্ছে, দল সেখানে একবারও রেয়াত করছে না, স্পট অ্যাকশন নিচ্ছে এবং আগামীতেও নেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলছে, যেখানে ভুল দেখব সেখানেই কিন্তু আমরা ব্যবস্থা নেব। বেশ, কুশলবাবু, আপনার কাছে আবার আসবো, তবে শ্যামলবাবু আপনার কাছেও আবার আসবো। এই মুহূর্তে গোটা স্টুডিওতে কিন্তু কটাক্ষ আর পাল্টা কটাক্ষ একেবারে গম গম করছে। এই বিষয়ে আমরা কন্টিনিউ রাখবো, তবে তার আগে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন ট্রাইব টিভি। ফিরে এলাম বিরতির পর।
আমরা আবারও শুরু করব আলোচনা। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে একেবারে আমার ডান দিকে রয়েছেন এসইউসিআই সদস্য শ্যামল দত্ত এবং আমার বাঁ দিকে রয়েছেন তৃণমূল সদস্য কুশল প্রামাণিক। এই দুজনের সঙ্গে আমরা আবারও আলোচনা কন্টিনিউ করব। তবে তার আগে এই মুহূর্তে একবার মালদা উত্তরের দিকে একটা নজর ফেরাবো। সেখানে রতুয়াতে একেবারেই কিন্তু দেখা যাচ্ছে হরির লুটের মতো আজ বোমা বর্ষণ হয়েছে। রতুয়াতে মুড়ি মুড়কির মতো বোমা বর্ষণ হচ্ছে। মূলত কি বলা হচ্ছে, সূত্রের খবর যেমনটা আসছে যে ভোটারদেরকে ভয় দেখানোর জন্য এই বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে। এই দৃশ্য আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় এই বোমাবাজির ঘটনা। সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্য এই বোমাবাজি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই দুষ্কৃতীরা কারা তা কিন্তু এখন অবধি জানা যায়নি। তবে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা বারবার আসছে, ভোটারদেরকে কেন ভয় দেখানো হচ্ছে? রতুয়াতে বোমা পড়লো মুড়ি মুড়কির মতো বাটনার রামপুর এলাকায় এই বোমাবাজির ঘটনা। যেমনটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, সেই দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে একেবারেই বোমা মারতে মারতে কিন্তু রাস্তা দিয়ে দৌড়ে আসছেন। প্রকাশ্যেই মূলত বোমাবাজি রতুয়াতে, মুখে গামছা বেঁধে আপনি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। রতুয়াতে সেই দুষ্কৃতী বোমা মারতে মারতে কিন্তু গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে আমরা আবারও আলোচনা শুরু করব এবার এই বিষয় নিয়ে। মালদার উত্তরে রতুয়াতে এই বোমাবাজির ঘটনা, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, কি বলবেন কুশল বাবু এই বিষয়ে? হ্যাঁ, তো বললামই, এটা নিয়ে তো দীর্ঘক্ষণ ধরে আলোচনা হচ্ছে। আজকে যে ঘটনাটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বা আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি, এই দায় বিজেপি সরকার, কেন্দ্রীয় এজেন্সিকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, আমাদের কেন্দ্রীয় বাহিনীকে এবং বিজেপির নরেন্দ্র মোদীকে নিতে হবে। এই দায় সম্পূর্ণ বিজেপির। এই দায় সম্পূর্ণ বিজেপির। বাম আর রাম দুজন মিলে এক হয়ে এই ধরনের দুষ্কৃতীদেরকে দিয়ে মানুষের মনের ভেতরে ভয় ঢোকানোর জন্য এই ধরনের কার্যকলাপ করছে। আজকে যদি পঞ্চায়েত ইলেকশন হতো, আজকে বিরোধীরা কি চুপ করে থাকতো? তখন বলতো এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে ইচ্ছাকৃতভাবে। কিন্তু আজকে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, আজকে তো কেন্দ্রীয় সরকারের নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোটটা হচ্ছে। তারপরেও কেন এত বোমাবাজি? তারপরেও কেন এত বোমাবাজি? আজকে তো রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে না। যদি রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হতো তাহলে তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে হতে হতো। কিন্তু আজকে তো সম্পূর্ণ নির্বাচন কমিশন কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের দ্বারা হচ্ছে। তারপরেও এই দৃশ্য আমাদেরকে কেন দেখতে হবে? হ্যাঁ, এটা খুব দুঃখের, এটাতে আমি ব্যক্তিগতভাবে ভীষণ মর্মাহত। কিন্তু এই দায় সম্পূর্ণ বিজেপির, এই দায় সম্পূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, এই দায় সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। একেবারে শ্যামল বাবু, কুশল বাবু কিন্তু বারবার বিজেপির দিকেই কিন্তু আঙুল তুলছেন। সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি কিন্তু এটাও বলছেন যে বাম আর রাম কিন্তু এক হয়ে গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সিপিএম বা এসইউসিআই উনি নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যে এসইউসিআই দল ভিন্ন ধরনের বামপন্থার চর্চা করে। তারা সংগ্রামী বামপন্থার লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরছে। সারা দেশব্যাপী আমরা লড়াই আন্দোলন, গণ আন্দোলন করে থাকি। সিপিএম আজকে বামপন্থার রাজনীতির চর্চা যদি না করে বা এতদিন ধরে করে আসেনি, তাহলে সেটার দায়িত্ব এসইউসিআই না। সিপিএম কী করলো তার দায়িত্ব আমি সিপিএমের প্রবক্তা হয়ে এখানে উপস্থিত হইনি। আমি এসইউসিআই দলের কথা বলতে পারি। আমরা গণ আন্দোলনে বিশ্বাস করি। মানুষ এই নির্বাচনে, যতদিন এই মানুষের মোহ আছে যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করলেই আসলে সমস্ত সমস্যার সমাধান হবে, ততদিন এসইউসিআই দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু ভাবুন, এটা 18তম লোকসভা নির্বাচন, এর আগে সরকার দল দুটোই পরিবর্তন হয়েছে, কিন্তু জনজীবনের কোন সমস্যা, বেকার সমস্যা বলুন, মদের ঢালাও লাইসেন্স বলুন, নারী নিগ্রহ বলুন, দারিদ্রতা বলুন, এগুলোর কোনো সমস্যার সমাধান হয়নি। যে কোনো দলই আজকে বিজেপিকে ডাকলে কংগ্রেসের সঙ্গে তুলনা করবে, আজকে তৃণমূলকে ডেকেছেন সে তুলনা করছে সিপিএমের সঙ্গে। বাস্তবিক জনগণের যে মৌলিক সমস্যাগুলো, এই রাজনৈতিক দলগুলো এই সমস্যা নিয়ে লড়াই আন্দোলনই করে না, জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের যে সমস্যা, দারিদ্রতা, অশিক্ষা, আজকে শিক্ষানীতি তৃণমূলেরও যা বিজেপিরও তাই। কালা জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করে 8260টা পশ্চিমবাংলায় স্কুল বন্ধ করে দিচ্ছে তৃণমূল সরকার। স্কুলে ছাত্র নেই বলে, শিক্ষক নেই বলে। আসলে দীর্ঘদিন এসএসসি নিয়েও নেই। বেকার সমস্যার কোন ভাতে তৃণমূলের কাছে নেই।
বিজেপির কাছে বেকার সমস্যা কোন পথে সমাধান হবে নেই, এরা আসলে মানুষকে গুলিয়ে দিতে চাইছে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে ভোটে যেন প্রকারে জিতে আসলে মানুষের সমস্যা থেকে তারা সমাধান কোন পথে সেটা দেখাতে পারছে না। দিশা নেই এদের কাছে, এদের কাছে কোনো ভিশন নেই। আসলে রাজনীতি আসলে বড় বড় বাতলা বড় বড় কথা বলছে, কিন্তু মানুষের মৌলিক জনজীবনের সমস্যা নিয়ে তাদের সমাধান কোন পথে সেই দিশা দেখাতে ব্যর্থ তৃণমূল এবং বিজেপি। এবং যে সিপিএম নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, তারা প্রত্যেকেই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। একেবারে আজ কিন্তু দুই পক্ষ থেকেই বারবার আঙুল উঠছে প্রতিপক্ষ বিজেপির দিকে। তবে সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমরা কিন্তু অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের বিজেপি অতিথির সাথে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য কোনোভাবে সেটি সম্ভব হয়ে উঠছে না। তবে কুশলবাবু, আপনার কাছে আবার আসবো। যেমনটা শ্যামলবাবু ইতিমধ্যেই বললেন যে এই যে তৃণমূল এই যে সন্ত্রাস সৃষ্টি করছে, তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে, তিনি কিন্তু বারবার এটাই বলছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে কখনো কোনো সন্ত্রাস বা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করে না। হ্যাঁ, আমাদের 2011-তে আমরা ক্ষমতায় আসি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তারপরে আস্তে 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 আমাদের সংসার বেড়েছে। এবার সংসারের সদস্যও প্রচুর হয়েছে। এবার যখনই একটা সংসারে প্রচুর সদস্য হবে তখন একটু খোটাখুটি হতে পারে, সেটা একদম আলাদা বিষয়। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, তৃণমূল কখনোই কোনো সন্ত্রাস বা কোনো দুর্নীতি কোনো কিছুর সঙ্গে আপোষ করে না। তার সবচেয়ে বড় উদাহরণ পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় যখনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলো, প্রমাণিত কিন্তু এখনো হয়নি, জাস্ট অভিযোগ এলো, তারপরেও কিন্তু তার মহাসচিব পদ থেকে শুরু করে মন্ত্রিত্ব থেকে শুরু করে তাকে তৃণমূল কংগ্রেস কিন্তু বহিষ্কার করলো। এটা তৃণমূল কংগ্রেসই পারে, এটা তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ না করা, দুর্নীতিকে রেয়াত না করা, এগুলো তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব। এবার আমার একটা প্রশ্ন, আমার বিরোধী বন্ধু এসইউসিআই যিনি বক্তা তিনি বলছেন, আমাকে তাহলে একটা প্রশ্ন আজকে তাকে করছি। তিনি বলছেন তারা বামপন্থায় বিশ্বাসী, কিন্তু সিপিএম বামপন্থায় নাকি বিশ্বাসী নয়। এটাই তো আপনার প্রশ্ন। তাহলে আমার বক্তব্য, তাহলে আপনারা কি বলতে পারেন যে আপনাদের বামপন্থা আলাদা, সিপিএমের বামপন্থা আলাদা? বামপন্থাটা তো একটাই, বামপন্থা একটাই। এবার ব্যাপারটা হচ্ছে, বামপন্থা যদি এক হয়, লেনিন আর মার্ক্সবাদ যদি এক হয়, তাহলে আপনারা কোন লেনিন আর মার্ক্সবাদে বিশ্বাসী আর সিপিএম কোন লেনিন আর মার্ক্সবাদে বিশ্বাসী? আপনারা নাকি গণ আন্দোলন করছেন, তাহলে সিপিএম কি করছে? তাহলে আপনারা দুজন আলাদা, বুঝলাম। তাহলে বামপন্থাও কি আলাদা? দুজনের কি ভিন্ন মত? যদি সেটা না হয়, তাহলে 34 বছরে সিপিএমের দায়ভার এসইউসিআইকেও নিতে হবে। 34 বছরে সিপিএম যে অন্যায়, যে অত্যাচার, যেটা মাটি খুঁড়লেই কঙ্কাল, মানুষের কঙ্কাল বেরোনো, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষের যে মানুষের প্রতি অত্যাচার, মানে জঘন্য রকম পরিস্থিতি মানুষের, তার দায়ভার এসইউসিআইকেও নিতে হবে। যদি বামপন্থায় আপনারা বিশ্বাস করে থাকেন, কারণ সিপিএম ও বামপন্থায় বিশ্বাসী, আপনারা বলছেন আপনারাও বামপন্থা সমর্থিত আপনাদের দল, যদি সেটাই হয় তাহলে কেন দায় এড়িয়ে যাচ্ছেন? আমি খালি ওনার এই প্রশ্নটার উত্তর দিই। সিপিএমের যে নীতি, তারা যেন তেন প্রকারে যে কোনোভাবে ক্ষমতা দখল করতে চায়, আর এসইউসিআই কমিউনিস্ট দল মনে করে যে এই ভোট রাজনীতির মাধ্যমে জনগণের সমস্যার সমাধান হবে না। আপনারা বিগত দিনের জন্য ইতিহাস দেখেন যে সিপিএমের সঙ্গে আমরা ক্ষমতায় যুক্ত ফ্রন্টে ছিলাম। 1977 সালে যখন জ্যোতি বসু ক্ষমতায় পুনরায় আসে, তখন বলে যে আমাদের সমস্যা নেই, এসইউসিআই আমাদের সঙ্গে নেই, কারণ এসইউসিআই গণ আন্দোলনে বিশ্বাসী করে। আন্দোলনে এসইউসিআইয়ের যুক্তফ্রন্টে আমাদের শ্রমমন্ত্রী ছিলেন সুবোধ বিশ্বাস, তিনি বলেছিলেন যে ন্যায়সঙ্গত গণ আন্দোলনের পুলিশি হস্তক্ষেপ চলবে না। আমরা এইভাবেই গণ আন্দোলন করে থাকি যে মানুষের জনজীবনের সমস্যা নেই। কিন্তু সিপিএম যে নীতি নিয়ে বামপন্থার মর্যাদাকে আজকে সারা ভারতবর্ষে ভুলুণ্ঠিত করছে। আমি একটু আগে ইন্দোরের কথা বলছিলাম, যে বাধ্য করেছে সমস্ত দলগুলোর বিজেপি বন্দুক থেকে টাকা লেলিয়ে দিয়ে সমস্ত জায়গায়, আপনারা জানেন এটাই করছে তারা, যেটা গুজরাটে সুরাটে করতে পারলো, কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরে করতে পারলো না। এসইউসিআই দলকে মাথা নত করা যায়নি। এসইউসিআই দল
ক্ষমতার প্রলোভনে হোক, টাকার বিনিময়ে হোক, নীতি আদর্শকে বলিদান দিয়ে এসইউসিআই দল কোনো কাজ করে না। আমরা উন্নত বামপন্থার চর্চা করি, সংগ্রামী বামপন্থার চর্চা করি, নীতি আদর্শ মর্যাদাবোধ নিয়ে আমরা লড়াই করি। এই আন্দোলনের লাল ঝান্ডাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরছি সমগ্র ভারতবর্ষ জুড়ে। তাই সিপিএম আজকে বামপন্থা যদি কোথাও ক্ষুণ্ণ করে তার দায়ভার একান্ত সিপিএমের। এসইউসিআই দল মার্ক্সবাদ, লেনিনবাদ এবং কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় আমরা লাল ঝান্ডা, কমিউনিস্ট দলের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরে সারা ভারতবর্ষ জুড়ে গণসংগ্রাম করছি। আমাদের দল বিস্তৃতি হচ্ছে। আজকে আমরা 151টা জায়গায় প্রার্থী দিয়েছি, আরও ভারতবর্ষের সমস্ত রাজ্যে আমাদের কাজ হচ্ছে। এসইউসিআই দল বৃহত্তর বামপন্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং বামপন্থী মানুষের প্রবল ভালোবাসার সমর্থনে এই দলের কর্মীরা নিজেরা টাকা তুলে, কোনো নির্বাচনী বন্ডে টাকা কেউ দেয় না, জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে নির্বাচনে লড়ে। আমাদের মানুষই নির্বাচনী বন্ড। এসইউসিআই দল এই বামপন্থার চর্চা করে। বেশ, শ্যামলবাবু, আমার আপনার কাছে একটা প্রশ্ন। একটু আগে কিন্তু কুশলবাবু বলেছেন যে তৃণমূল দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করে না, তার পরিবর্তে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সেই উদাহরণ দেখিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমি ইতিহাসে যাচ্ছি না, আমি খুব বর্তমানের কথা বলছি। আমি যদি সন্দেশখালীর দিকে যাই, সেই মুহূর্তে কিন্তু দেখা গিয়েছে যে একদিকে শাহজাহান, একদিকে তার শাগরেদ উত্তম সর্দার, এদেরকে যখন গ্রেফতার করার পালা এসেছিল, যতবার দেখা গিয়েছে সিবিআই কখনো কিন্তু তাদের ঠিকানা খুঁজে পায়নি। যেই মুহূর্তে তৃণমূল থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আরও একটা অবাক করা কাণ্ড, আপনার সঙ্গে আমি একদম যথার্থ ঠিক বলেছেন। সাধারণ মানুষের কাছে যখন মিডিয়ায় গেছে নির্যাতিত মহিলা কাছে গেছে, যেভাবেই হোক তারা নির্যাতিত, এই দায় ভাই শাহজাহান কিছু করেনি, কোনো অপরাধ সিপিএমের সময় সিপিএমের করেছে, আজকে তৃণমূলে আসছে, তৃণমূলের সঙ্গে তারা থেকে দুর্নীতি করছে, ভোটের সুবিধা পাইয়ে দিচ্ছে তৃণমূলকে। আবার যদি আগামীতে কোনো দল রাজ্যে ক্ষমতায় আসে তাদের হয়ে কাজ করবে। এই যে এই দলগুলো, অনুব্রত মণ্ডল বলুন, শেখ শাহজাহান বলুন, এরা তো হচ্ছে তৃণমূল এদেরকে নিচ্ছে তো দলে, বা তৃণমূল থেকে তারা অন্য দলে যাচ্ছে, তাপস রায় বলুন। তাহলে এরা কোন নীতি আদর্শের চর্চা করছে রাজনীতিতে? যে কোনো দল থেকে যখন তখন আসা যায়, যাওয়া দেয়। একজন এসইউসিআই কর্মী, যারা ন্যূনতম কর্মী, তাদের একজনও কোনো দলে যায় না, তারা সঠিক বামপন্থার চর্চা করে। এই জায়গাটাই আমার বন্ধুকে বুঝতে হবে যে বামপন্থার রাজনীতিটা কোথায় আর সিপিএম কি রাজনীতি চর্চা করছে। কুশল বাবু, সংক্ষিপ্ত করবেন, আমরা শেষ মুহূর্তে পৌঁছে গেছি। বলছি, আপনি যে প্রশ্নটা করলেন, যে কি বললেন একবার বলুন। সিবিআই যখন তাদেরকে সাসপেন্ড করা হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে সিবিআই। কিন্তু যতক্ষণ অবধি তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে না তৃণমূলের পক্ষ থেকে, 10 দিন পেরিয়ে যাচ্ছে, 1 মাস পেরিয়ে যাচ্ছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। খবরটা যদি আপনার কাছে স্টোর থাকে, আপনি দেখবেন তার উপরে হাইকোর্টের নির্দেশ ছিল। হাইকোর্টের নির্দেশের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে হাইকোর্টের নির্দেশের জন্য শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। যখন হাইকোর্টের থেকে তারা সিবিআই যখন রায় পেলো যে হ্যাঁ তাকে শেখ শাহজাহানকে ধরতে পারবে, তখন কিন্তু দল থেকে পরে তিনি বহিষ্কার হয়েছেন। আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কিন্তু তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। এমন না যে তাকে বহিষ্কার করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপারগুলো খালি বললে হবে না, ব্যাপারগুলো আপনি দেখবেন সেখানে একটা কোর্টের ভূমিকা ছিল, যার কারণে পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা সেই মুহূর্তে নিতে পারেনি। কারণ আমরা আইন শৃঙ্খলার উপরে বিশ্বাস রাখি, আমরা মহামান্য আদালতকে সম্মান জানাই এবং মহামান্য আদালতকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ করে। এবার ব্যাপারটা হচ্ছে শেখ শাহজাহানের যে ব্যাপারটা, শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে না শেখ শাহজাহান অপরাধী, সেটা তো বিচারের বিষয়। কিন্তু যে সন্দেশখালীর ঘটনা মানুষের বিবেককে জাগ্রত করেছিল, স্টিং ফুটেজ কি কথা বললো। বহু অসহায় মানুষ, নির্যাতিত মানুষ, যাদের জমি দখল হয়েছে, ভেড়িগুলো দখল করে নিয়েছে, সমুদ্রে জল ঢুকিয়ে দিয়ে সেখানে মাছ চাষ করার পরিকল্পনা করে বহু ভেড়ি তার নিজের নামে করেছে, জমি নিজের নামে করেছে, এবং প্রত্যেক নারীকেই যে বলছে তাদেরকে আমি শেষ করি, তারপরে আপনি বলবেন, অবশ্যই বলবেন, কেন বলবেন না। বলছি যে সমস্ত নারীরাই যারা নির্যাতিত বা নির্যাতিতের শিকার, যারা মাইকের সামনে বলছে, তারা জানিয়েছে শেখ শাহজাহান অপরাধী, তাদের সঙ্গে অন্যায় করেছে। প্রত্যেকটা মানুষ, যারা পুলিশ ক্যাম্প বসাতে হলো কেন রাজ্য সরকারকে, পুলিশ ক্যাম্প বসিয়ে এবার ব্যাপারটা হচ্ছে রেখাপাত্র বিজেপি লোকসভার ক্যান্ডিডেট বসিরহাটের রেখাপাত্রকে কালকে এই মহিলাদের হাতেই কিন্তু তাড়া খেতে হলো।
আজকে রেখাপাত্র ওখানকার ক্যান্ডিডেট এবং এই যে আন্দোলনটা করেছিল তার অন্যতম মুখ ছিল রেখাপাত্র। আমরা ধরে নিচ্ছি আপনি যে বিষয়টা বলতে চাইছেন ব্যাপারটা দুর্নীতিবাজদেরকে নিবে। শেখ শাহজাহান তো সিপিএম এর আমলে দুর্নীতি করেছে, অনুব্রত মণ্ডল এত ভুড়ি ভুড়ি দুর্নীতি। আপনারা সমস্ত দুর্নীতিবাজ যারা মানুষকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দুর্নীতি, এত বড় স্ক্যাম শিল্পে পরিণত করছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে। আপনার সমস্ত দুর্নীতিবাজ আজকে পোটা শিক্ষামন্ত্রী থেকে খাদ্য দপ্তর থেকে কোন রাজনীতি চর্চা করছে, কোন সংস্কৃতির চর্চা করছে যেখানে সাধারণ মানুষ শোষিত হচ্ছে। করুন এবার আমি কি বলছি, একটা আপনি টপিক গুলিয়ে ফেলছেন। না না, টপিক এই দুর্নীতির বিষয়ে আপনি বলুন। আজকে যদি আপনারা বললেন মহিলাদের নাকি সম্ভ্রম নষ্ট হয়েছে, তাহলে রেখাপাত্র মহিলাদের দ্বারাই তারা খেলো কেন? রেখাপাত্র নিজে কেন তারা খেলো? সেই মহিলারাই কিন্তু তারা করলো তাকে, এবং সে কিন্তু এই আন্দোলনের অন্যতম মুখ, এবং তাকে স্ট্রিং ফুটেজে দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে যে আপনি এই থেকে আমি বলতে পারছি না অন রেকর্ড, কিন্তু তাকে একটা কিছু করতে বাধ্য করা হয়েছিল। এবং আজকের ডেটে আপনারা শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা বলছি শেখ শাহজাহান দোষ করেছে কি করেনি সেটা তো বিচারের বিষয়, সেটা তো বিচার্য বিষয়। এবার আপনি বলছেন কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, এবার বলছি সমস্তটাই কিন্তু বিচারের বিষয়। এবার সেটা কোর্ট বিচার করবে। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ চাকরি প্রার্থী যাদেরকে বারবার কোর্টে ঝুলতে হচ্ছে, আজকে প্রাইমারি 56,000 চাকরি থাকবে কিনা তারা প্রতিদিন অনলাইনে সেই সমস্ত পরিবার টিভিতে বারবার দেখছে খবর যে আমার চাকরিটা আছে কিনা, এটা ভাবতে হচ্ছে কেন? তৃণমূল কোনো দুর্নীতি করেনি, এটা কি ভাবা যায়? আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সংক্ষিপ্ত করুন। তাহলে দুর্নীতি হয়েছে আপনি মানছেন? আপনি মানছেন তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছে? কোন দুর্নীতির সঙ্গে আজকে উত্তর দিনাজপুর বেশ শ্যামল বাবু, কুশল বাবু, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই, আমাকে এই মুহূর্তে শেষ করতে হবে এই অনুষ্ঠান। তবে এই আলোচনা আবারও জারি থাকবে পরবর্তীতে আরও অন্য কোনো অনুষ্ঠানে। তবে এই মুহূর্তে আরও যা আপডেট রয়েছে তা আপনারা দেখতে পাবেন পরবর্তী প্রতিবেদনে। এই মুহূর্তের জন্য এখানেই থাকছে এই অনুষ্ঠান। ততক্ষণের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি।